নমস্কার। সাধারণ মানুষের কথা আমার এই চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। মহেশতলা গুড হেলথ অ্যাওয়ারনেস সোসাইটির পক্ষ থেকে আজ 22শে জুন উৎপল দত্ত মঞ্চে একটি সাংস্কৃতিক সন্ধ্যা ও ফাউন্ডেশন ডে সেলিব্রেশন হলো। আমাদের সেক্রেটারি সাহেব সমস্ত ডাক্তার বন্ধুদের ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন। যার মার্কেটিং মহেশতলা গোল্ড হেলথ অ্যাওয়ারনেস সোসাইটিকে আমাদের হসপিটালের পক্ষ থেকে আমরা জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা এই ধরনের একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছেন এবং আপনাদের সবাইকে আমরা পেয়েছি। ডাক্তারবাবু অনেক দূর থেকে চলে এসেছেন, উনি দমদম থেকে এসেছেন ওনার ব্যস্ত শিডিউল করে। আমাদের হসপিটাল সম্বন্ধে আমি জাস্ট একটুখানি আপনাদেরকে বলবো। টেকনো ইন্ডিয়া সম্বন্ধে আপনারা সকলেই জানেন, আপনাদের বজবজেও টেকনো ইন্ডিয়ার একটি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে জানেন। টেকনো ইন্ডিয়া এডুকেশন সেক্টরে বহু নাম করেছে এবং প্রচুর স্টুডেন্টরা আছে যারা তাদের ভবিষ্যৎ গড়ে টেকনো ইন্ডিয়া হসপিটালের পক্ষ থেকে। টেকনো ইন্ডিয়া যে সংস্থা আছে, কলেজ আছে বা ইউনিভার্সিটি আছে, সেখান থেকে তাদের করছে। এবার টেকনো ইন্ডিয়া হসপিটাল আমাদের এই কলকাতাতে নতুন একটি নাম সংযোজন হয়েছে এবং খুব সাকসেসফুলি আমরা হসপিটালটাকে রান করছি। এই মুহূর্তে সার্জারির উপরে স্যার বলবেন। তো কলকাতার অনেক হসপিটালে রোবোটিক নি রিপ্লেসমেন্ট সার্জারি হয়, হাঁটু পরিবর্তন, হাঁটু প্রতিস্থাপন সার্জারি হয়, কিন্তু আমাদের হসপিটালে যে মেশিনে হয় রোবোটিক, সেইটা এই মুহূর্তে বেঙ্গলে প্রথম আমাদের হসপিটাল এবং কলকাতাতে আর একটি মাত্র হসপিটাল আছে যেখানে এই মেশিনটা আছে এবং এই মেশিনটা অন্য কোনো জায়গাতে নেই। এটা হচ্ছে একটা সাকসেসফুল, যেহেতু নতুন হসপিটাল করে নেফ্রোলজি সমস্ত ধরনের সার্ভিস গরিব মানুষের কথা মাথায় রেখে হসপিটালটা চলছে। আমাদের সমস্ত ধরনের সার্ভিস আছে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, CGHS, যে সার্ভিসগুলো গরিব মানুষের কাজে লাগে সেই ধরনের সার্ভিসগুলো আছে। এবং আমাদের যে হসপিটালের যে রেট, নর্মাল যে রেট, সেটা অন্যান্য মোড়ে একদম রাস্তার উপরে হসপিটাল। তো আমাদের এই অঞ্চল থেকে যাওয়ার সব থেকে ভালো উপায় হচ্ছে, যদি আপনার এখান থেকে বজবজ লোকাল যে ট্রেন আছে শিয়ালদা যায়, শিয়ালদা পর্যন্ত গেলেন, ওখান থেকে নেবে যে অটোটা পাবেন, ওই অটোটা একদম আমার হসপিটালের গেটে যাচ্ছে। এইটা হচ্ছে একদম মহাশয়কে টেকনো ইন্ডিয়া ড্রামা হসপিটালের তরফ থেকে উনি ওনার বক্তব্য রাখলেন। আমরা সব সদস্যদের অনুরোধ করছি আপনারা একটু সহযোগিতা করবেন। এই হসপিটালে আমাদের পেশেন্ট পাঠিয়ে আমাদের পেশেন্টেরও উপকার হবে, হসপিটালেরও উপকার হবে, দুই তরফে। আমি অনুরোধ করব ডক্টর অনির্বাণ পাল মহাশয়কে, উনি আজকে রোবোটিক নি রিপ্লেসমেন্ট সার্জারি সম্বন্ধে ওনার বক্তব্য পেশ করব। এমনিতে নি রিপ্লেসমেন্ট সার্জারি কেন হয় বা কী ব্যাপার সেটা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। আশেপাশে প্রচুর বাড়িতেই হয়তো নি রিপ্লেসমেন্ট সার্জারি হয়েছে অনেক বয়স্ক মা বাবাদের। নর্মালি হাঁটুর যে অস্টেজ ক্ষয় হয়ে যায় এবং ক্ষয় হয়ে গিয়ে হাঁটুর হাড় থেকে ব্যথা হয়। এই যে অসুখটা, এই অসুখের সার্জারি, এই নি রিপ্লেসমেন্ট সার্জারি দুরকম হতে পারে। সেটা নির্ভর করছে যে হাঁটুর কতটা অংশ ক্ষয়ে গেছে তার উপর। যদি একটা নির্দিষ্ট অংশ ক্ষয়ে গিয়ে থাকে একটা সাইডে, তাহলে সেই একটা সাইড পাল্টানো সম্ভব, যাকে আমরা বলি ইউকেআর বা ইউনিকন্ডাইলার নি রিপ্লেসমেন্ট সার্জারি, পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট সার্জারি। আর যদি দেখা যায় যে না, এটা পুরোটাই ক্ষয়ে গেছে, পুরো হাঁটুটাই ব্যথা হচ্ছে এবং পুরো হাঁটুতেই কার্টিলেজ ডিস্ট্রাকশন হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে টোটাল নি রিপ্লেসমেন্ট বা TKR আমরা সংক্ষেপে বলি। তো টোটাল নি রিপ্লেসমেন্ট আজ থেকে বছর 15 আগেও, 2005 এমনকি 2010 সালেও টোটাল নি রিপ্লেসমেন্ট এই জায়গায় ছিল না আজকে যে জায়গায় আছে। তখন একটা টোটাল নি রিপ্লেসমেন্ট মানে খুব একটা বড় সার্জারি এবং বেশিরভাগ ক্ষেত্রেই সব মানুষের জন্য সার্জারিটা ছিল না। সবাই ঠিকঠাক ক্যান্ডিডেট ছিলেন না, অনেক ব্লাড লস হতো, রেজাল্ট ঠিকঠাক আসতো না এবং টোটাল নি রিপ্লেসমেন্টের হাঁটুর যে ডিজাইন, এই ডিজাইনগুলো তখন এত ডেভেলপ করেনি। তো যত দিন গেছে এগুলো ডেভেলপ করেছে। শুরুতে আমাদের এখানে পিয়ারলেসে কলকাতায় টোটাল নি রিপ্লেসমেন্ট শুরু হয়েছিল,
পুরো ইস্টার্ন ইন্ডিয়াতে। পিয়ারলেস এতে পাইওনিয়ার ছিল। দিয়ে তারপরে আস্তে 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 টোটাল নি রিপ্লেসমেন্টে হাঁটুর অনেক ডেভেলপমেন্ট হয়েছে ডিজাইনের, এবং সার্জারি অনেক ইজি হয়েছে, এবং এখন অস্টিওআর্থ্রাইটিসের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট আমাদের টোটাল নি রিপ্লেসমেন্ট। এবার আজকে বলার উদ্দেশ্য সেটা নয়, আজকে আমি বলতে এসেছি যে এর ভিতর যে নতুন সংযোজন হয়েছে, যে নতুন আপডেট হয়েছে, যে রোবোটিক নি রিপ্লেসমেন্ট সার্জারি, সেটা কি জিনিস, এবং সেটা আমাদের এতদিন যে টোটাল নি রিপ্লেসমেন্ট সার্জারি হয়ে আসছে তার থেকে কি এক্সট্রা সুবিধা দেয়, সেই অনুযায়ী আমরা একটা আইডিয়া করতে পারতাম যে কতটা অংশ রিপ্লেস করতে হবে। এবং আমাদের অপারেশন থিয়েটারে অনেক রকমের হাঁটুর অনেক রকম জিনিসপত্র নিয়ে নামতে হতো, কারণ পুরোটা আমাদের কাছে জানা ছিল না যে আমরা যখন অপারেশন করতে নামবো নেমে কি অবস্থায় দেখতে পাবো হাঁটুটাকে, সত্যিই কতটা খারাপ আছে বা কতটা চেঞ্জ করতে হবে। এই জন্য আমাদের অনেক অপশন নিয়ে নামতে হতো, যে কারণে অপারেশন থিয়েটারেও আমাদের টাইম বেশি লাগে। রোবোটিক নি রিপ্লেসমেন্ট সার্জারি চলে আসায় আমরা কি হয়, এই পুরো অপারেশনটাই আমরা আগে প্ল্যান করতে পারি। পেশেন্টের হাঁটুর কিছু রেজিস্ট্রেশন বলে, কিছু জায়গা কিছু পয়েন্ট আমরা আগে থেকে যদি কম্পিউটারকে ফিড করে দেওয়া যায়, তাহলে একটা প্ল্যানিং করতে আমরা কম্পিউটারের স্ক্রিনে দেখতে পাই যে সত্যিই হাঁটুর কতটা অংশ খারাপ হয়েছে, যেটা আমাদের প্ল্যানিং করতে খুব হেল্প করে। এবং অরিজিনাল যে অপারেশনের টাইম, যে সময়টা আমি অপারেশনটা করব, সেটাকে প্রায় 30 মিনিটস লেস করে দিয়েছে, অনেকটা অপারেশনের সময় কমিয়ে নিয়ে চলে এসছে এই রোবোটিক্স টোটাল নি রিপ্লেসমেন্ট আসার পর। এবং প্রিসিশন অনেক বেড়েছে, একদম ঠিক জায়গায় যেটুকু যেভাবে বোন কাটা দরকার, যেটুকু যেভাবে বোন ছাড়া যে মাংসপেশি আছে, লিগামেন্ট আছে, সেখানে যেটুকু যেভাবে রিলিজ করা দরকার, শুধু সেইটুকু অংশই হাত দেওয়া হয়, বাকি পুরো হাঁটুতে। খুবই নতুন এবং খুবই সাকসেসফুল একটা দিক খুলে ধরেছে, এবং যার ফলে পেশেন্টের রিকভারি অনেক ভালো হচ্ছে এবং রেজাল্টও অনেক ভালো হচ্ছে হাঁটু রিপ্লেসমেন্টের। ব্যাস এটুকুই। নমস্কার। স্বাস্থ্যসাথীদের অ্যালাউ নেই, ইভেন স্বাস্থ্যসাথীতে এখন বলছি, ইভেন স্বাস্থ্যসাথীতে এখন নর্মাল যে নি রিপ্লেসমেন্ট যেটা আগে দেয়া হতো, সেটাও নভেম্বর 2023 সাল থেকে বন্ধ হয়ে গেছে। তার আগে অবধি স্বাস্থ্যসাথীতে নি রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্ট এবং লিগামেন্টের সার্জারি এগুলো হতো, তারপর থেকে ওটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন স্বাস্থ্যসাথীতে নি রিপ্লেসমেন্ট শুধুমাত্র গভর্নমেন্ট মেডিকেল কলেজেই হয়, এছাড়া কোথাও হয় না। পার নি অ্যাপ্রক্স নর্মাল যদি একটা হাঁটু হয়, নর্মাল নি রিপ্লেসমেন্টে আমাদের খরচ ওই 1.6 মতো ধরে রাখুন, সেটাতে আরও 40 অ্যাড করে রাখুন, রোবোটিকে আরও 40। হ্যাঁ, এটা ওই মিস্টার সন্তু দাস আপনাদের আরও ভালো গাইড করে দিতে পারবেন খরচার ব্যাপারটা, ঠিক আছে? আমি একটা রাফ আইডিয়া দিলাম। কার্টিলেজ লস হয়েছে এবং কিরকম ধরনের ইমপ্ল্যান্ট লাগবে, পুরো ডিসিশন আমাকে ওটিতে নিতে হতো, এবং সেই কারণে ওটির সময় অনেক বাড়তো, ওটিতে রক্তপাত অনেক বেশি হতো, এবং অ্যানাস্থেসিয়া বেশিক্ষণ দিতে হতো, রোগীকে অজ্ঞান বেশিক্ষণ করে রাখতে হতো, ঠিক আছে? এবং যতই আমি চোখে দেখে একটা আইডিয়া করি না কেন যে এতটা বোন লস হয়েছে, এইটুকু বাদ দিতে হবে, এইটুকু বাদ দেবো না, তাতে সবসময় 100% কারেক্ট হতো না। হয়তো আমি সেফ সাইডে থাকবার জন্য হয়তো কিছুটা বোন বেশি বাদ দিলাম, কিংবা দেখে মনে হলো যে না, এই জায়গার বোনটা ভালো আছে, এই জায়গায় হাড়টা ভালো আছে, এটা বাদ দিলাম না। এরকম রেখে 100% রেজাল্ট দেওয়া সম্ভব হচ্ছিল না, যেটা রোবটে সম্ভব। কারণ রোবটে আসায় ওই হাঁটুর যা যা তথ্য, সেগুলো যখন আমি কম্পিউটারে ফিড করে দেব, কম্পিউটার আমাকে আগে থেকে একটা প্ল্যান করতে হেল্প করবে যে এই এই অংশটা খারাপ আছে, এই জায়গাটা ভালো আছে। তাহলে যে প্ল্যানটা আমি অপারেশন থিয়েটারে দাঁড়িয়ে করছি, সেটা আমার পক্ষে অপারেশন শুরুর আগে করে ফেলা সম্ভব। এবং তাতে মেন অপারেশনের যে সময়টা আমি হাড় কাটছি বা বাকি অংশটা কাটছি, কেটে ইমপ্ল্যান্টটা বসাচ্ছি, সেই অংশের সময় অনেক কমে যাচ্ছে। 1 নম্বর, তো সময় কমে যাওয়ার জন্য যেটা হচ্ছে, রক্তপাত কমে যাচ্ছে এবং আননেসেসারি হাড় বাদ দেওয়া হচ্ছে না। একদম প্রিসাইজ, আমি যদি ভাবি যে মাত্র 5 মিলিমিটার হাড় বাদ দেবো, তো এটা 5 মিলিমিটার, যেটা আমি হাতে করতে গেলে, হাতে যখনই আমি হাড় বাদ দিতে যাব, 5 মিলিমিটারের জায়গায় 10 মিলিমিটার হয়ে যাবে এমন কিছু ব্যাপার না। 5 মিলিমিটার হাতে কন্ট্রোল করা যায় না, কিন্তু রোবটের পক্ষে সেটা সম্ভব। তো ওই 5 মিলিমিটারের বেশি যে আমি হাড় কাটবো না, এই জায়গাটাও রোবট আমাকে আটকে দেবে। এইগুলো মেনটেন করা সম্ভব। তার ফলে পারফেকশন অনেক বেটার হবে, এবং যেটা বললাম, পেশেন্টের রিকভারি অনেক ফাস্ট হবে।
অনেক ফাস্ট, একদম অপারেশনের দিনই এমনকি পেশেন্টকে হাঁটিয়ে দেওয়া সম্ভব হচ্ছে, যেটা না। এবং যেহেতু ইমপ্ল্যান্ট অনেক বেটার ইমপ্ল্যান্ট বসছে, অনেক হিসেব বেটার হচ্ছে, সেই কারণে চলছে বেশি দিন। আগেকার যে হাঁটু, ধরুন একটা হাঁটু আমি পাল্টে দিলাম, সেটা 15 বছর চললো কি 20 বছর চললো। রোবট চলে আসাতে, এই ক্যালকুলেশন বেটার হওয়াতে অন্তত 5 থেকে 7 বছর প্রত্যেকটা হাঁটুর লঞ্জিভিটি বাড়িয়ে দিচ্ছে। আগে যদি আমার কোনো হাঁটু 15 বছর চলতো, রোবট চলে আসার পর সেটা 20+ বছর চলবে। তার কারণ হচ্ছে বেটার ফিট, বেটার পজিশন সব জায়গায়। নর্মাল নি রিপ্লেসমেন্টের প্যাকেজ আমাদের হসপিটালে হচ্ছে 1,30,000 থেকে 35,000 টাকা, ঠিক আছে। এইবার আসি রোবোটিক নি রিপ্লেসমেন্ট। একটা জিনিস জেনে রাখুন, সেটা খুব দায়িত্ব নিয়ে বলছি, সেটা হচ্ছে এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, আগে আমি গভর্নমেন্ট হেলথ স্কিম গুলো বলে নিই। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, সিজিএইচএস মানে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের, ইসিএইচএস যেটা এক্স এমপ্লয়ীদের দেয়, এবং যতগুলো মেডিক্লেম কোম্পানি আপনারা জানেন, প্রত্যেকটা কোম্পানির কোনো ধরনের রোবোটিক খরচা দেয় না। তাহলে আমাদের যে কোনো হসপিটালে আজকের টপিক এনজিও অ্যান্ড স্টেন্টিং প্রসিডিওর। ধন্যবাদ। নমস্কার, আমি ডক্টর দেবদত্তা কর। আমি এখন এসএসকেএম আইপিজিএম যে আমাদের এসএসকেএম হসপিটাল, ওখান থেকে পাশ করেছি ডিএম কার্ডিওলজি। 1 বছর এক্সপিরিয়েন্স আছে। আর আমি এখানে আপনাদের সাথে বলতে এসেছি যে অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি, পেসমেকার এই প্রসিডিওরগুলো আমরা কিভাবে করি এবং কিভাবে আর কি মানে জনসাধারণকে এর থেকে সাপোর্ট করা যায় বা চিকিৎসা দেওয়া যায়। তো আপনারা তো সকলেই বোধহয় বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করেন, বিভিন্ন মানে জনসাধারণের কাছে অত্যন্ত রিমোট এরিয়াজে আপনারা পৌঁছে যান। তো সেটাই মানে আমাদের সোসাইটিতে এখন সব থেকে বেশি দরকারি সেটাই, কারণ বড় বড় হাসপাতাল বা সেসব জায়গার সুবিধা তো সব জায়গায় অ্যাভেলেবেল নয়। তো প্রাইমারি মোড অফ মানে মেডিসিন বা ফ্যাসিলিটিস যেটাই বলেন, ফার্স্ট হেলথ কেয়ার, সেটা আপনারা হচ্ছেন জনসাধারণের প্রতিমুখ। সুতরাং প্রথম পেশেন্ট আপনাদের কাছেই যাবে, তো আপনাদের কাছেই সুচিকিৎসা পাবে এবং তারপরে সে আমাদের কাছে আসবে। সেইটা মানে সে তত অবধি পৌঁছতে পারে বা সেই সামর্থ্য বা সেই সময় সে পায়। সুতরাং আপনাদেরকে প্রথমে সচেতন হতে হবে যে কিভাবে জনসাধারণের কাছে এই সুচিকিৎসা আরো মানে ভালোভাবে পৌঁছে দেওয়া যায়। তো আমি আচ্ছা স্লাইডও তৈরি করে এনেছিলাম, বাট স্লাইড শো করার হচ্ছে যে যেটা নিয়ে আপনার কাছে পেশেন্ট আসবে আর কি, মানে রুগী যেটা নিয়ে আসবে সেটা হচ্ছে তার বুকে হয়তো একটু ব্যথা হবে চিনচিন করে, ঠিক মধ্যিখানটাতে, হ্যাঁ মাঝখানে, আম্বিলিকাসের উপরে, যে কোনো জায়গায়, এনিওয়্যার, পিঠের দিকে যেতে পারে, বা হাতে নামতে পারে, বা হাতের মিডিয়ালি মানে এই ইন্ডেক্স ফিঙ্গার না, রিং ফিঙ্গার এবং লিটল ফিঙ্গারের দিকে, দিস ইজ মিডিয়াল। এই মিডিয়ালি যে ব্যথা নামবে সেটা হচ্ছে কার্ডিয়াক পেন। চেস্ট পেন অনেক রকমের হতে পারে, লাংস থেকে হতে পারে, মাস্কুলোস্কেলিটাল উপরের মাংসপেশির থেকে হতে পারে, হার্ট থেকে হতে পারে। হার্টের যে পেনটা হবে সেটা ঠিক মাঝামাঝি থাকবে, স্টারনামের ঠিক নিচে, আর আম্বিলিকাস মানে নাভির উপরে যে কোনো জায়গায় সেটা কিন্তু রেডিয়েট করতে পারে, ঠিক আছে। তো কারণ প্রিকশন নেওয়াটা বেটার পরে সরি হওয়ার থেকে, সেটা আমরা সকলেই জানি। তো যে কোনো ধরনের পেন প্রথমে আপনারা তো সবাই একটা ইসিজি করতে চেষ্টা করবেন যদি কাছাকাছি থাকে ব্যবস্থা, কারণ অনেকেই মানে ইসিজির সুব্যবস্থা পান না, কারণ আমাদের রিমোট এরিয়াসগুলোতে, অভ্যন্তরীণ জায়গাতে এখনো ইসিজির ব্যবস্থা পৌঁছয়নি। তো সেক্ষেত্রে মানে বেশ রুগীর কিরকম ব্যথা হচ্ছে, যেরকম আমি আপনাদের বললাম, মধ্যিখানটা ব্যথা বা বাম হাতের তর্জনী বরাবর ব্যথা, এই ধরনের ব্যথা, বা চলতে ফিরতে গেলে একটু শ্বাসকষ্ট হচ্ছে, একমাত্র চলতে ফিরতে গেলেই, যখন উনি ব্যক্তি বিশেষ উনি কোনো কাজকর্ম করছেন, সিঁড়ি দিয়ে ওঠানামা করছেন,
বেশিক্ষণ হাঁটাহাঁটি করছেন, তখন যদি বুকের মধ্যিখানটাতে তার ব্যথা হয় বা শ্বাসকষ্ট হয়, ঠিক আছে, বসে থেকে কিন্তু হার্টের পেন সচরাচর হবে না যদি না হার্ট অ্যাটাক হয়, সেটা আলাদা ব্যাপার। আর যে রুগীর হাঁটাচলা করতে গিয়ে, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে আগে হয়তো কোনো ব্যথা হচ্ছিল না, রিসেন্ট 1-2 মাস থেকে তার একটা হাঁটাচলা করতে গিয়ে বা সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে বা কাপড় জামা কাচতে গিয়ে, বা আগে তিনি নাতনির সঙ্গে খেলাধুলো করতেন, এখন সেইটা করতে পারছেন না, তার বুকে একটা কষ্ট হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে, এই ধরনের রুগী কিন্তু সাধারণত হার্টের রুগী হন। তার সঙ্গে তিনি যদি স্মোকার হন, বিড়ি সিগারেট খাচ্ছেন বা তামাক সেবন করছেন, বা তার ডায়াবেটিস আছে, হাই ব্লাড প্রেশার আছে, এই ধরনের রুগী কিন্তু ইউজুয়ালি হার্টের রুগী হন। তো এদেরকে আমরা কিভাবে চিকিৎসা করব? কিছু না হলেও হাতের কাছে সরবিট্রেট ওষুধটা আমরা সকলেই জানি, মোটামুটি সব দোকানেই পাওয়া যায়। একটা সরবিট্রেট, একটা অ্যাসপিরিন, ক্লপিডগ্রেল, এটুকু আমরা সঙ্গে সঙ্গে ওকে খাইয়ে দেব এবং মানে কন্টিনিউ করতে বলবো, রোজ খেয়ে যেতে বলবো, করে সেই পেশেন্টকে বড় ডাক্তার, মানে যারা ধরুন অ্যাঞ্জিওপ্লাস্টির সুচিকিৎসা আছে যে সমস্ত জায়গায়, সেই জায়গায় রেফার করব। ঠিক আছে, এবার আমি আপনাদের অ্যাঞ্জিওগ্রাফি আর অ্যাঞ্জিওপ্লাস্টি সম্বন্ধে কিছু কথা বলি। এই হার্টের যে ব্যথাটা আমি বললাম এক্ষুনি আপনাদের, এই রকমের ব্যথা বা হার্ট অ্যাটাক কিভাবে হয়? রুগী হয়তো বসে আছেন, হয়তো খাওয়া দাওয়া করে উঠেছেন, হয়তো একটা ইমোশনাল স্ট্রেস, ঝগড়াঝাটি হয়েছে পরিবার সদস্যদের সাথে, বা কিছুই না, মানে এমনি দোকানে কাজ করছিলেন, হঠাৎ করে বুকের মধ্যে একটা অস্বাভাবিক চিনচিনে ব্যথা, যেটা 5 থেকে 20 মিনিট, বইয়ের ভাষায় 5 থেকে 20 মিনিট, আধ ঘন্টা অব্দিও চলতে পারে। এরকম অস্বাভাবিক একটা ব্যথা, তার সঙ্গে কুলকুল করে ঘাম, একটা প্রচন্ড মানে হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা রুগীকে কিন্তু ওই যে বললাম অ্যাসপিরিন, ক্লপিডগ্রেল, যেটুকু হাতের সামনে পাওয়া যাবে, সরবিট্রেট, এটুকু দিয়ে আমরা যে জায়গায় অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টির সুচিকিৎসা ব্যবস্থা আছে সেই সব জায়গায় রেফার করব। এবার আপনাদের যেটুকু মানে যদি ইসিজি করতে পারেন, একটা হাতের সামনে ইসিজির ব্যবস্থা থাকে, তাহলে সঙ্গে সঙ্গে একটা ইসিজি করে নেবেন। আমি আমার নাম্বার সমস্ত আপনাদেরকে দিয়ে যাব। যদি ইসিজি ইন্টারপ্রিটেশনে কোনো রকম অসুবিধা হয়, আপনারা কিন্তু বলতে পারেন সেই নাম্বারে ইসিজি হোয়াটসঅ্যাপ করে। তো পেশেন্টকে তারপরে আপনারা রেফার করবেন মানে ওই নাম্বারে ফোন করে বা যে কোনোভাবে, যে কোনো বড় হাসপাতাল যেখানে অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টিক ব্যবস্থা আছে সেই জায়গায়। কারণ আমরা সকলেই জানি হার্টের যে কোনো অসুবিধে সেটা অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে কিন্তু 100% নির্মূল করা সম্ভব। অন্য কোনো রোগ, ডায়াবেটিস বলুন, ব্লাড সুগার বলুন, ব্লাড প্রেশার বলুন, ওটা কিন্তু সম্পূর্ণ নির্মূল হয় না। একমাত্র হার্টের রোগ আমরা যে কোনো ব্লক স্টেন্ট বসিয়ে সঙ্গে সঙ্গে 100% সুচিকিৎসা করে দিতে পারি। তো অ্যাঞ্জিওগ্রাফি প্রসিডিওরটা কি? মোটামুটি 5 থেকে 10 মিনিট লাগে ব্যাপারটা করতে। রোগীকে অপারেশন টেবিলে নিয়ে হাতে ছোট্ট ফুটো করে, এইখানে যেখানে আমাদের পালস থাকে, রেডিয়াল পালস যেখানে থাকে, সেখানে ছোট্ট একটা ফুটো করে আমরা কিন্তু 5 মিনিটের মধ্যে একটা তার ঢুকিয়ে, তারের উপর দিয়ে ক্যাথেটার ঢুকিয়ে, ক্যাথেটারে ডাই দিয়ে সেই ব্যক্তি বিশেষের কোন শিরাতে ব্লক আছে এটা নির্ধারণ করতে পারি। এবং এটা 100% ডায়াগনস্টিক, গোল্ড স্ট্যান্ডার্ড। তার মানে ওটার বাইরে কোনো ইনভেস্টিগেশন নেই। যেই মুহূর্তে আমরা ব্লক নির্ধারণ করলাম, মোটামুটি তার থেকে আধ ঘন্টার মধ্যে কিন্তু সেই ব্লক সম্পূর্ণ 100% ক্লিয়ার করে স্টেন্ট বসিয়ে দেওয়া যায়। তো এই পুরো চিকিৎসার টোটাল টাইম, মানে টোটাল সময় হচ্ছে মোটামুটি আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে। এবং যে রোগী হয়তো হাঁটতে পারছিলেন না বুকের ব্যথায়, শ্বাসকষ্টে, তিনি আধ ঘন্টার মধ্যে উঠে বসে হাঁটাচলা করবেন, সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। তারপরে হয়তো প্রসিডিওরের পরে হয়তো তাকে কিছু ওষুধের উপরে থাকতে হবে, মানে সারা জীবন। সেইটা তার মানে এমনি যেরকম প্যান40 এইগুলোর মতোই কিছু ওষুধ চলবে, সেটা খুব একটা অসুবিধা হয় না। কিন্তু আধ ঘন্টার মধ্যে তিনি কিন্তু সম্পূর্ণভাবে
সুস্থ হয়ে যাবেন। তো আপনার রোগীকে দিতে পারেন। আরেকটা আমাদের কাছে যেটা আছে আইসিডি হচ্ছে যে সমস্ত রোগীর হার্ট ফেলিওর আছে, মানে তাদের ইজেকশন ফ্র্যাকশন, হার্টের পাম্পিং ক্ষমতা খুব কম, 30%-এর কম। নর্মালি আমার আপনার পাম্পিং ক্ষমতা থাকে 60 থেকে 70% নর্মাল মানুষের। যখনই ওটা 30%-এর কমে যাচ্ছে তখনই কিন্তু রোগীর হাঁটা চলা করলে শ্বাসকষ্ট শুরু হয়। কিন্তু এমন কিছু জীবনদায়ী ওষুধ আজকাল বার হয়েছে যার দ্বারা কিন্তু ওই শ্বাসকষ্ট সম্পূর্ণভাবে নির্মূল করা যায় এবং 30%-এর হার্টের ইনজেকশন ফ্র্যাকশনকে বাড়ানোও যায় কিছু ওষুধ এবং কিছু মেশিনের মাধ্যমে। সেই রকম মেশিন হচ্ছে আইসিডি আর সিআরটি। আমি কালকে এমনও পেশেন্ট দেখে এসেছি 30% ইনজেকশন ফ্র্যাকশন থেকে 60% হয়ে গেছে সিআরটি বসানো মোটামুটি 6 মাসের মধ্যে। তো জীবনদায়ী কিছু ওষুধ, কিছু যন্ত্রপাতি বেরিয়ে গেছে। আপনারা সাহায্য করুন আপনাদের রোগীদের এবং আমাদেরও সাহায্য করতে দিন। ধন্যবাদ। আপনাদের যদি কিছু কার্ডিওমেগালি আছে একটা পেশেন্টের প্রবলেম হচ্ছে ব্রিথিং প্রবলেম, এটা মেবি নয়। ইকো করিয়েছেন পেশেন্টের ইকো করেছে, ইনজেকশন ফ্র্যাকশন ব্রিদিং প্রবলেম হচ্ছে। আপনি টর্সেমাইড 10, এপ্লিরেনন বা অ্যালডাকটন 25, আর এখন কিছু ভালো ওষুধ বেরিয়েছে স্যাকিউবিট্রিল ভ্যালসাটান, যদি সে কিনতে পারে তাহলে মোটামুটি ব্লাড প্রেশার দেখে 25 বা 50 দিনে 2 বার করে শুরু করতে পারেন। হার্ট রেটের জন্য আপনি কার্ভেডিলল ইউজ করতে পারেন, কার্ডিওভাস। তো ইসিজিটা একবার দেখিয়ে দেবেন। ইসিজি যদি ন্যারো কমপ্লেক্স থাকে, ছোট ছোট সরু, তাহলে কার্ভেডিলল বা কার্ডিওভাস দেবেন। যদি ব্রড কমপ্লেক্স থাকে তাহলে আমরা বিটা ব্লকার দেব না। সব শেষে আজকের কিছু স্ন্যাপশট আপনাদের সামনে রাখলাম। এর পরেও আসবে পার্ট 2 এবং পার্ট 3, সেইগুলি অনেক বেশি আকর্ষণীয়। প্লিজ আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।